আন্ডারগ্রাউন্ড অঞ্চলে মাদাফার সমস্ত শয়তান জিনেরা একত্রিত হয়েছে। যারা পুরো মাঠ জুড়ে সমাবেত হয়েছে তাদের মধ্যে একজন গাদ্দার লুকিয়ে আছে। সে আর কেউ না, সে হচ্ছে মাহাদি। মাহাদি এত বছর ধরে এখানে লুকিয়ে আছে, সেটা এখানকার যেসব প্রথম সারির এবং আলফা জিন আছে তারা এতদিন ধরতে পারেনি, এবার ধরে ফেলেছে। যার কারণে মাদাফা খুদ তাকে ধরে মারার পদক্ষেপ নিয়েছে। পুরো মাঠ জুড়ে সমস্ত প্রথম সারির জিনেরা দাঁড়িয়ে আছে। সকলকে এখানে উপস্থিত হতে বলা হয়েছে। মাদাফা একটু পরে আসবে। এখানে একজন সেনা অধ্যক্ষ তখন বলল কি যে, তোমাদের মধ্যে সেই গাদ্দারকে দ্রুত বের হয়ে আসো, না হলে তোমাদের খবর আছে এবং তোমাদের যদি পাই তাহলে যে তাকে হেল্প করেছে তাকে সহকারে মারব, আর যদি আমরা খুঁজে বের করি তাহলে হয়তো অল্প শাস্তি দিয়ে মারব। সেহেতু তুমি বাইরে বেরিয়ে আসো, এটা তোমার কাছে অনুরোধ থাকলো। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, একে অন্যের সঙ্গে কথা বলছে। মাহাদি কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। এর মধ্যে নির্ঘাত তাকে ধরে ফেলবে, কারণ প্রত্যেকটিরই একটা আইডেন্টি আছে। শুধু মাহাদির কোনো আইডেন্টি খুঁজে পাওয়া যাবে না, বা তাকে জিজ্ঞেস করলেও সে হয়তো ধরায় পড়ে যাবে। মাহাদি কি করবে ভেবে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সেখানে মাদাফা এসে উপস্থিত হলো। মাদাফা যে পাশ দিয়ে আসে সেটা মহলের একদম মাঝখানের একটা সুড়ঙ্গ পথ। সেটা দিয়ে সে সোজা উপরের দিকে উঠে আসলো। উঠে এসে সে সামনের দিকে তাকিয়ে আছে। সমস্ত সেনাদেরকে বলল, তোমাদের মধ্যে সেই গার্ডদারকে দ্রুত বের হয়ে আসো, না হলে খবর আছে। সকলকে একে একে সার্চ করতে শুরু করলো এবং চারিদিকে সকলকে সার্চ করছে। একে একে সকল সেনারা সার্চ করছিল। 3 নম্বর সারির একদম শেষে পেছনের দিকে একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে। মাদাফা দৌড়ে সঙ্গে সঙ্গে তার কাছে গেল এবং তাকে তুলে নিয়ে বলল কি যে, তুই সেই গাদ্দার, দেখি তোর আইডেন্টিটি কি। সঙ্গে সঙ্গে তার আইডেন্টিটি দেখালো, কিন্তু সেটা ম্যাচ করলো না। সঙ্গে সঙ্গেই মাদাফা তার মাথাটা ধরে একদম মুড়িয়ে ফেললো। পরবর্তীতে দেখা গেল না, সে তাদের জিনের অংশ ছিল। মাহাদি কি করবে ভেবে উঠতে পারছে না। সে এখান থেকে কি পালাবে? পালাতে গেলেও ধরা খেয়ে যাবে। তার থেকে বরঞ্চ ওরা খুঁজে বের করুক, এবং খুঁজে বের করলেই বরঞ্চ ভালো হবে। কারণ মাহাদি এর মধ্যে থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না, কারণ তার বেঁচে ফেরার কোনো উপায় দেখা যাচ্ছে না। মাহাদি কি করবে ভেবে উঠতে না পারি সেখানে দাঁড়িয়ে রইল। একে একে সমস্ত চেকাররা তার দিকে এগিয়ে আসছে। সে সকলের পেছনের সারিতে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা জিনের সেনাপতি এসে বলল কি যে তুমি এখানে কি করছো? তোমার সৈন্যদল তোমার জন্য অপেক্ষা করছে। ওই সৈন্যরা আসলে মূলত শোনেনি এইসব এখানে কি হচ্ছে বা এখানে কিসের এরকম মাঠ চলছে, সেসব ব্যাপারে উনি শোনেনি। যার কারণে মাহাদিকে সে ডাকতে এসেছে। মাহাদি সেখানে দাঁড়িয়ে আছে। উনি ভেবেছে সম্ভবত প্যারেড হচ্ছে, কিন্তু উনি মাদাফাকে দেখতে পাননি। উনি সঙ্গে সঙ্গে বলল, দ্রুত চলো, এখানে কি করছো? তারপর সেই সেনাপতি তাকে সেখান থেকে নিয়ে গেল, কারণ মাহাদির সেনারা তখনও সেই সুড়ঙ্গের কাছে দাঁড়িয়ে আছে। কারণ তাদেরকে যেতে হবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে। সেখানে তাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছে এবং মেফত তাদেরকে যাওয়ার জন্য বলেছে। সঙ্গে সঙ্গেই মাহাদি তার সঙ্গে চলে গেল। তারপর অনেকটা পথ পেরোনোর পর তার সেই সুড়ঙ্গের মুখোমুখি পৌঁছে গেল এবং তখন সে হাঁপ ছেড়ে বাঁচল। না, বাঁচা গিয়েছে শুধুমাত্র এই মাথা মোটা সেনাপতির জন্য। হয়তো এই আমার জীবন বাঁচিয়েছে। তাকে মাথা মোটা বলি কিসের জন্য? ওইদিকে সমস্ত জায়গা তন্ন করে হয়তো খুঁজছে। মাহাদি ওখান থেকে আসতে পেরে সত্যি সে বেশ আনন্দিত, কারণ সে হয়তো ভেবেছিল যে আজকেই হয়তো তার কর্ম শেষ হয়ে যাবে এবং আজকেই হয়তো তাকে মেরে ফেলবে। মাদাফা ওদিকে সমস্ত জায়গায় সে গুপ্তচরকে খোঁজাখুঁজির চেষ্টা করছে। তারপর সকলে সেই সুড়ঙ্গ পথ ধরে উপরে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মাহাদির যে টিম ছিল সেই টিমে মোট 550 সেনা ছিল। সেই সেনা নিয়ে মাহাদি উপরের দিকে যেতে শুরু করলো। মাহাদি এই সেনা দলের একজন টিম লিডার হয়ে পড়েছে। যদিও মাহাদি এই দলের টিম লিডার না, কারণ হচ্ছে সে তার আইডেন্টিটি নকল করে এখানে ঢুকেছে। মাহাদি তাদেরকে নিয়ে সোজা চলে গেল, আর তার পেছন পেছন আসছিল অন্য 2 দল। মোট অনেকগুলো সেনা যারা কিনা আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলকে সুরক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। মাহাদি তার সেনাগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, এই যাত্রায় হয়তো বেঁচে গিয়েছি, আর হয়তো এখানে আসতে হবে না, কারণ এখানকার সমস্ত তথ্য আমি পেয়ে গিয়েছি। এমনকি আন্ডারগ্রাউন্ড কিং এবং মাদাফা এদের প্রাণভোমরা কোথায় আছে সে বিষয়েও মাহাদি একদম সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছে।
মাহাদির যেন আনন্দের সীমা রইল না, কারণ সে তার কর্মে সফল হয়েছে। আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে হানিফা, ইউসুফ এবং আলী সকলে পরবর্তী দিনের যুদ্ধের জন্য প্রস্তুত। রাত প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো ভোরের আলো ফুটবে। তবে এই অঞ্চলের রাত এবং দিনের হিসাব মেলানোটা বেশ কষ্টকর, কারণ এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড অঞ্চল, এদের সূর্য কখন ওঠে বা এরা কখন সেটাকে ওঠায় সেটা নিয়ে হচ্ছে কথা। কারণ রাত অনেকটা পার হয়েছে, মাঝখানে তো 8-9 ঘন্টা পার হয়ে গিয়েইছে, কিন্তু এখন পর্যন্ত সকাল হচ্ছে না। কারণ হচ্ছে যখন তারা যুদ্ধ শেষ করেছিল তখনও প্রায় সন্ধ্যা হওয়ার 3-4 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তাহলে 12 ঘন্টার বেশি হয়ে যাওয়ার পরেও কেন সকাল হচ্ছে না, সেটা নিয়ে ইউসুফ মূলত চিন্তিত। তার মানে কি এরা ষড়যন্ত্র করে কোনো কিছু একটা করেছে? ইউসুফ সঙ্গে সঙ্গে হানিফাকে বলল, হানিফা, আমাদের এখানে আর কোনোভাবেই অপেক্ষা করলে চলবে না চাচা, আমাদেরকে খুব শীঘ্রই এখান থেকে যুদ্ধের জন্য বেরিয়ে পড়তে হবে। কারণ ওরা নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করছে, নিশ্চয়ই ওদের পার্সোনাল বা ব্যক্তিগত কালো জাদুর যে আলো সেটা বন্ধ করে রেখেছে, সেটা এখানে আসছে না। তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদেরকে উপরে উঠে দেখতে হবে। কারণ হচ্ছে চারিদিকে এখন পর্যন্ত অন্ধকার, নিশ্চয়ই ওরা কোনো ষড়যন্ত্র করছে, দিন কেন হচ্ছে না? তাই বলে ইউসুফ অনেকটা উপরে উঠে গেল। অনেকটা উপরে উঠে বলতে কারণ সে পরীক্ষা করার জন্য যাচ্ছিল। তারপর যখন সে অনেকটা উপরে উঠল তখন সে আচমকা অন্ধকারের থেকে আলোর ভিতরে চলে আসলো। চারদিকে ফকফকা আলো, তার মানে ওদের এখানকার যে সূর্য সেটা অনেক আগেই উঠেছে। কিন্তু ইউসুফ, আলী এবং হানিফা যে অঞ্চলে আছে সেই অঞ্চলে ওরা কালো জাদু দিয়ে অন্ধকার করে রেখেছে, এবং এই অঞ্চলে হয়তো কখনো সূর্যের ওই দেখাটা মিলবে না। সঙ্গে সঙ্গেই ইউসুফ নিচে নেমে আসলো। নিচে নেমে এসে ঢোল পেটাতে শুরু করলো এবং বলল যে সবাই সাবধান, সবাই হুঁশিয়ার, আমাদেরকে বোকা বানানো হয়েছে। আমাদের চারপাশে একটা কৃত্রিম অন্ধকার জুড়ে দেওয়া হয়েছে, আর বাইরে এখনো ফকফকা আলো। সময় অনেকটা পেরিয়েছে, ওরা সম্ভবত এখনই আমাদের উপর আক্রমণ করবে, সেই কারণেই মূলত ওরা এমনটা করেছে। সবাই যার যার পজিশন নাও এবং খুব দ্রুত তোমরা প্রস্তুত হয়ে নাও। সঙ্গে সঙ্গে সবাই ঘুম থেকে উঠে পড়ল। হানিফা, আলী তার সৈন্যগুলোকে নিয়ে দুই সাইডে সতর্ক পজিশনে চলে গেল, আর এদিকে ইউসুফ সে চেষ্টা করছে যে কিভাবে হামলা করা যায়। কারণ নদীর ওপর দিয়ে এত সহজে হয়তো প্রথম লেয়ারটা ভাঙা যাবে না, কারণ এটাই এখানকার শেষ লেয়ার, তারপরে মূল রাজ্য এসে পড়বে। এখান থেকে ওরা কিভাবে লড়াই করবে সেটা ভেবে উঠতে পারছে না। ইউসুফ তখন অনেকটা উপরে উঠে গেল। উপরে উঠে সে অদৃশ্য হয়ে সামনের এগিয়ে গেল। ইউসুফকে সমস্ত পন্থা খুঁজে বের করতে হবে যেদিক দিয়ে সে যুদ্ধে জয়ী হতে পারে। সকল সেনাকে সে বলল কি যে আমাদেরকে বুদ্ধি করে আগাতে হবে। হানিফা এবং আলী, তুমি তোমার 2 সৈন্য দলকে নিয়ে 2 বর্ডারের পাশ দিয়ে যাও, পাহাড়ের ওই পাশ ঘুরে তারপরে যাও। আমরা সোজা পথে যাব না, কারণ ওরা নিশ্চয়ই সোজা পথে কোনো জিনিস বসিয়ে রেখেছে, যেটার কারণে ওরা হয়তো এত নিশ্চিন্ত হয়ে আছে, অথবা আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা সমস্ত কিছু রেডি করে ফেলেছে। এই কথা বলতে না বলতেই ঠিক ওপর থেকে কয়েকটা আগুনের গোলাবর্ষণ এসে তাদের সেনা ক্যাম্পে পড়তে শুরু করলো। কারণ এই অঞ্চল তো অলরেডি ভেঙে গিয়েছে। সেই সেনা ক্যাম্পের উপরে তো আগুন পড়লই, পাশাপাশি কিছু আগুন গিয়ে পড়লো এখানকার যেসব বাসিন্দারা আছে তাদের বাড়িতে। ইউসুফ 2 দলকে বলল যে তোমরা 2 জন 2 দিকে চলে যাও, পাহাড়ের 2 সাইডে, ওরা দেখতে পাবে না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত অন্ধকার আছে ওরা হয়তো আমাদেরকে দেখতে পাবে না। ওরা ভেবেছিল যে আমাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবে, কিন্তু আমরা তো অলরেডি এক্সিট প্ল্যান বের করে ফেলেছি। তোমরা দ্রুত পাহাড়ের পেছন দিয়ে ঘুরে যাওয়া শুরু করো। আলী তার সমস্ত সেনাদেরকে নিয়ে ডান সাইডে চলে গেল এবং হানিফা তার সমস্ত সেনাদেরকে নিয়ে বাম সাইডের পাহাড়ের পেছনে চলে গেল এবং তারা লুকিয়ে পড়ল। মাঝখানে একা ইউসুফ এবং তার সেনা দল রয়েছে। সকল সেনাদেরকে সে আদেশ দিল, এখানে যত আগুন রয়েছে সমস্ত আগুন আমাদেরকে নেভাতে হবে যেভাবেই হোক। এক কাজ করো, আমাদের সেই মেটেজিনটা কই, যে পানির ভিতরেও সমস্ত কিছু করতে পারে, ওকে ডাক দাও দ্রুত। ওর নাম যেন কি ভুলে গেলাম। সঙ্গে সঙ্গেই এক সেনা বলল কি যে ওর নাম উলফুক। তখন ইউসুফ বলল কি যে উলফুককে ডাক দাও, দ্রুত ডাক দাও, কারণ হচ্ছে আমাদের এইখানকার। তখন অন্য সেনারা বলে উঠল যে যুবরাজ, আমরা যুদ্ধে যাচ্ছি না কিসের জন্য? আমরা এখানে আগুন নিভিয়ে কি করব? আমাদের ক্যাম্প তো এখানে থাকছে না, তাই না? তখন ইউসুফ বলে উঠল, শোনো, একজন রাজার আসল কাজ হচ্ছে প্রজাদেরকে নিরাপত্তা দেওয়া এবং সামনে যুদ্ধে যত শত্রু আছে তাদেরকে প্রতিহত করা। এখানে যারা আছে সকলে নিরীহ জিন এবং এই গ্রামের বাসিন্দা। আমরা তাদের এখানে আশ্রয় নিয়েছিলাম, আমরা তাদের কোনোভাবে মারা যেতে দিতে পারি না, তাই না? আমি কিছু সেনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর উলফুতকে ডাক দাও। উলফুতকে এখান থেকে পানি এনে খুব শীঘ্রই যেন এখানে মারে সেরকম একটা পরিস্থিতির করতে বলো।
সঙ্গে সঙ্গে উলফুত এসে হাজির হলো। বলল যে যুবরাজ, কি করতে পারি বলুন, আপনি যেমন নাম মনে রেখেছেন। সঙ্গে সঙ্গে যুবরাজ বলল যে এখন এসব ভাবার সময় নেই, তোমার না এক ধরনের বিশেষ ক্ষমতা আছে, তুমি পানিকে হাওয়ায় তুলে ফেলতে পারো। তখন উলফুত বলল জি পারি। তখন সঙ্গে সঙ্গে বলল যাও রক্তের এই নদীতে তুমি সঙ্গে সঙ্গে এই পানিটা হাওয়ায় তুলে এই সমস্ত জায়গার আগুন নেভাও, এবং আমি তোমার উপর এখানকার সেনা দলের দায়িত্ব দিয়ে যাচ্ছি, এবং এখানে আমি একদল জিন রেখে যাচ্ছি যারা কিনা এগুলো তোমাকে সাহায্য করবে। তখন ইউসুফ এই কথা বলতেই উলফুত বলল কি যে কিন্তু এই পানি। ইউসুফ তখন বলল এই পানিতে তোমাকে হাত দিয়ে স্পর্শ করতে হচ্ছে না, এটা দেখতে রক্তের মতো, কিন্তু আসলে এটা একটা পানি, এবং এটা যখন তার মূল ধারা থেকে উপরে উঠে আসবে তখন এটা কোনো ক্ষতি করবে না, কারণ আমি গতকালকে রাত্রে সেটা দেখেছি। আমি একটা জিনিসের সাহায্যে ওই পানিটাকে উপরে তুলেছিলাম, যখন এটাকে উপরে তোলা হয় তখন এই পানিটা একদম স্বাভাবিক পানিতে পরিণত হয়। তার মানে এই নদীতে কোনো একটা সমস্যা আছে যেটা কিনা ওরা কালো জাদু করে রেখেছে, পানি উপরে উঠলেই ঠিক হয়ে যায়। সেহেতু তুমি তো স্পর্শ ছাড়া এটা উপরে তুলবে, তাই না? সেহেতু তুমি করো, আমি এখনই যাচ্ছি, আর বাকি সেনারা সবাই আমার সঙ্গে আসো। সঙ্গে সঙ্গেই উলফুত সেটা করতে শুরু করলো। সমস্ত গ্রামের আগুন সে একা নেভাতে শুরু করলো। এই গ্রামে প্রায় 5,500 জিনের বাসিন্দা রয়েছে এবং তারা বসবাস করে, এবং প্রায় 7 থেকে 800 ঘর রয়েছে, যে ঘরগুলো ওরা পুড়িয়ে দিতে চেয়েছিল। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইউসুফের এই কথা শুনে এখানকার গ্রামবাসীরা বলল কি যে এই ছেলেটা আসলেই খুব ভালো, এবং এরা শুধুমাত্র আমার কথা ভাবে, আমাদের এই গ্রামের আজ পর্যন্ত কেউ আমাদের সম্পর্কে ভাবেনি, কোনোদিন চিন্তা করেনি, আমরা এদের সেনাদলে যুক্ত হতে চাই। সঙ্গে সঙ্গেই উলফুতকে সে বলল আমি আমাদের যত যুবক জিন আছে সব যুবক জিনদেরকে নিয়ে তোমাদের সেনাদলে যুক্ত হতে চাই। ওই শয়তান আন্ডারগ্রাউন্ড কিংকে আমরা ধ্বংস করতে চাই, আর ওই ডাইনি যে কিনা আমাদের উপর কালো জাদু করে রেখেছে ওদেরকে আমরা ধ্বংস করতে চাই। এই নদীর পানি আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি না শুধুমাত্র ওদের জন্য, এবং ওরা এটাকে এতভাবে বিষাক্ত করে রেখেছে যে আমাদের পন্থা অবলম্বন করে তারপর ব্যবহার করতে হয়। তারপর সকলে একটা হুঙ্কার দিয়ে উঠল। উলফুত বলল কি যে আগে আগুন নেভানোর কাজ করতে হবে, তারপর বাকি সব। অনেকক্ষণ চেষ্টা করার পরে আগুন হয়তো নিয়ন্ত্রণে আসলো, এবং সমস্ত সেনারা তখন বলল কি যে চলুন আমাদেরকে ইউসুফের পেছন পেছন যেতে হবে। ইউসুফ মহারাজ আমাদেরকে পেছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছে, আমরা তার পেছন পেছন যাব। তার আইডিয়া মনে আছে তো? আমরা দুই পাশ থেকে ঘিরে ধরবো, ওরা সোজাসুজি গিয়েছে, আমরা ডান এবং বাম পাশ থেকে ঘিরে ধরবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ওইখানকার গ্রামবাসী যারা ছিল তাদের মধ্যে থেকে যুবক জিনেরা বলল আমরাও যেতে প্রস্তুত। এবং দেখতে দেখতে সেখানে প্রায় কয়েক হাজার, মানে 1-1.5 মতো সেনা প্রস্তুত হয়ে গেল, যারা কিনা যুবক এবং মোটামুটি মাঝ বয়সী জিন ছিল। সকলে যার যার ঢাল সরকি এটা ওটা নিয়ে বের হয়ে আসলো। উলফুত তখন বলল কি যে সাব্বাস, তোমাদের নিজের দেশ এবং নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। উলফুত এই 1-1.5 এবং তার আরও 1000 সেনা, মোট 2500 থেকে 3000 সেনা নিয়ে দুদিকে বিভক্ত হয়ে গেল। ওখানে আরেকজন সেনাপতি ছিল, তাকে একদল সেনা দিয়ে দিল, আর এই এই গ্রামের যেসব সেনারা আছে তাদেরকে নিয়ে উলফুত চলে গেল উত্তরের দিকে। মাঝখানে ইউসুফ তার সেনাদলকে নিয়ে সামনে চলে গিয়েছে। ততক্ষণে তার সেনাদলের উপর আক্রমণ হতে শুরু করেছে। আগুনের গোলাবর্ষণ, বিভিন্ন ধরনের ইলেকট্রিক শক জাতীয় এক ধরনের গোল্লা তাদের দিকে এগিয়ে আসছে, এবং আগুনের গোল্লা তো আছেই। সমস্ত জিনিস একে একে ইউসুফের জিনের উপর লাগতে শুরু করলো। ইউসুফ দেখতে পেল অনেকটা ওপরে একদম খাড়া ওরা এমনভাবে বসে আছে যে এখান থেকে কোনোভাবে মারা সম্ভব না। ইউসুফের চোখে এক ধরনের লেজার লাইটের মতো আলো জ্বলে, যে আলোটা দিয়ে সে অনেক দূর পর্যন্ত আক্রমণাত্মক করতে পারে। ইউসুফ সঙ্গে সঙ্গেই কোনো উপায় ভেবে না পেয়ে তার চোখ দিয়ে সেই লেজার লাইটের মতো আলোটা সঙ্গে সঙ্গেই সেসব দুর্গের উপর মারতে শুরু করলো, যেসব দুর্গ থেকে হামলা হচ্ছিল, এবং যেসব শক্তিশালী জিন যারা কিনা এইসব ডাইনির ডান হাত বাম হাত এবং তাদের সমস্ত কিছু শিখেছে ডাইনির কাছ থেকে, তারা একে একে ধ্বংস হতে শুরু করলো, এবং একে একে সমস্ত টাওয়ারগুলো ধ্বংস হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তারা পেছনে সরে গেল। ইউসুফের অনেক জিন মরে পানিতে পড়ে গিয়েছে। পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই কিছু বিশাল দৈত্যাকৃতির কুমির সেই জিনগুলোকে কামড়ে খেয়ে ফেলছিল। ইউসুফ দেখে হতভম্ব হলো, এর ভিতরে কত জিনিস রেখেছে। তার মানে এই জন্যই গ্রামবাসীরা এসব পানি ব্যবহার করতে পারে না, এবং এটার কিনারাও যেতে পারে না। এখানে খুব ভয়ঙ্কর কুমির রয়েছে এবং জন্তু রয়েছে, যেসব জন্তু হয়তো কোনোভাবেই কোনো জিনকে এই নদী পার হতে দেয় না। ইউসুফ সঙ্গে সঙ্গে আরও সামনে এগিয়ে গেল, কারণ তারা সামনে এগোতে পারছে না। আর বেশি দ্রুত সামনে গেলেও এক অদ্ভুত এক বেষ্টনী তাদেরকে ঘিরে ধরছে। তারা কিভাবে সামনে এগিয়ে যাবে সেটাই বুঝতে পারছে না। ইউসুফ কোনোভাবেই সেই বেষ্টনীকে খুলতে পারছে না। অদ্ভুতভাবে সেই বেষ্টনী তাদেরকে ঘিরে ধরে রেখেছে। ইউসুফ সামনে সামনে আরো এগিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু সমস্ত সেনারা কোন একটা বেষ্টনীতে বেঁধে যাচ্ছিল। ইউসুফের সেই চোখের যে
লেজার লাইটের মতো রশ্মি আছে, সেই রশ্মিটা এটা ভেদ করে ফেলছিল, কিন্তু অন্য কোনো শক্তি এটাকে ভেদ করতে পারছিল না। ইউসুফ সঙ্গে সঙ্গে বলল, শোনো সেনারা, আমি একটু পেছনে যাচ্ছি, পেছনে গিয়ে লেজার লাইটের এই রশ্মি দিয়ে আমি একটা সুড়ঙ্গ বানাচ্ছি, সেই সুড়ঙ্গ পথ ধরে তোমরা এগিয়ে যাবে। তবে কতক্ষণ আমি ধরে রাখতে পারবো জানি না, কারণ এই লেজার রশ্মি খুব বেশি সময় ধরে বের হয় না, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড আমি বের করতে পারবো, এর বেশি আমি পারি না, এর মধ্যেই তোমাদেরকে প্রবেশ করতে হবে। কয়েকবার আমি দেখছি। সঙ্গে সঙ্গে ইউসুফ পেছনে সরে আসলো, সরে এসে তার লেজার লাইটের মতো আলো সেই বড় লেয়ারের উপর মারতে শুরু করলো। লেয়ারটা কিসের ইউসুফ জানে, কারণ এই লেয়ার এর আগে বড় যুদ্ধে কেউ একজন ক্যান্টিলিয়া রাজ্যের চারিদিকে বানিয়েছিল। ক্যান্টিলিয়া তার সেসব সেনা বা সেসব ডাইনি বা এসব জিনিস দিয়ে বানিয়েছিল। তার মানে ইউসুফের মাথায় সম্পূর্ণ জিনিস ক্লিয়ার হয়ে গেল, এই জিনিস এর আগের বার কে বানিয়েছিল, তাহলে কি এই ডাইনি সেখানে ছিল ইউসুফকে যে আটকে ছিল? ইউসুফ সঙ্গে সঙ্গেই তার সেই চোখের লেয়ার খুলে দিতে শুরু করলো, মানে তার চোখের যে রশ্মি ছিল সেটা ছেড়ে দিল। এর মাঝখানে প্রায় কয়েক হাজার জিন প্রবেশ করে ফেলেছে। ইউসুফ তখন মনে মনে ভাবলো যে এই লেয়ার এরকম ভাবে ভাঙা যাবে না, আর নির্ঘাত এই লেয়ার সমস্ত রাজ্যের চারপাশে জুড়ে ছড়ানো রয়েছে এবং কোনোভাবেই আলী এবং হানিফার সেনারা এদিক দিয়ে ঢুকতে পারবে না। সেটা ইউসুফকে যেটা করতে হবে, ইউসুফকে এটার মূল পয়েন্ট ধরতে হবে, কোথায় এটার পয়েন্ট আছে। সমস্ত সেনারা তখন যুদ্ধে লিপ্ত, একে একে সমস্ত সেনাদেরকে ওরা বাইরে থেকে মারছে, কারণ বাইরে থেকে যখন কোনো হামলা করা হচ্ছে সেটা ভেতরের দিকে প্রবেশ করছে না, কিন্তু ওদের রাজ্য থেকে যে জিনিসটা মারা হচ্ছে সেটা ঠিকই ওটা ভেদ করে আমাদের শরীরে লাগছে। হানিফা কি করবে ভেবে উঠতে পারছে না, সেও উত্তর সাইড দিয়ে কোনোভাবেই প্রবেশ করতে পারছে না, পাহাড়ের পাশ ঘুরে এসেছে কিন্তু কোনোভাবে প্রবেশ করতে পারছে না, কারণ হচ্ছে ওই পাশ থেকে তীরগুলো মারছে, আর হচ্ছে গিয়ে এদিক থেকে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না, সেনাটা কোনো শক্তি দেখাতে পারছে না। ইউসুফ তখন কি করবে ভেবে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে পাহাড়ের সে একটা কোনায় গেল, কোনায় গিয়ে সে দেখতে পেল দূরে একটা জায়গায় একটা খুঁটি গাঁথা রয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা কোন খুঁটি, এবং এই খুঁটি সম্ভবত গত যুদ্ধে সেই দৈত্য বা মেনাহাতি ভেঙেছিল। সঙ্গে সঙ্গে সে সেখানে চলে গেল এবং গিয়ে সে কি খুঁটির উপর এত জোরে জোরে শব্দ করতে লাগলো বা বাড়ি মারতে শুরু করলো, কোনোভাবে সে খুঁটিটা সেখান থেকে খুলছিল না। ওদিকে ইউসুফের সমস্ত সেনারা একে একে মরে পড়ে নিচে নিচে পড়ছে, চারপাশ থেকে কোনো সেনাই যেন আর বেঁচে থাকছে না, কারণ যে সেনা নিয়ে এসেছিল তার প্রায় 4/1 অংশ প্রায় সেখানেই মারা গেল। ইউসুফ কি করবে ভেবে উঠতে না পেরে সমস্ত শক্তি দিয়ে এবার আকাশ থেকে শক্তি এনে সঙ্গে সঙ্গে সেটার উপর জোরে একটা আঘাত করতেই সেটা ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে তো মেনাহাতি এটার উপর ঘুষি দিয়েছিল, মেনাহাতির শক্তি অনেক বেশি, সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা ভেঙে চুরমার হয়ে গেল এবং চারিদিকে একটা নীল আলো জ্বলতে শুরু করলো, অনেকটা ইলেকট্রিসিটির মতো। সেই নীল আলোটা একটু একটু করে সরে যাচ্ছে এবং সমস্ত সেনারা এক একে প্রবেশ করছে। সামনের সম্মুখে সমস্ত সেনারা ভেতরে প্রবেশ করলো, আলীর সমস্ত সেনারা ডান দিক থেকে এবং হানিফার সমস্ত সেনারা বাম দিক থেকে প্রবেশ করা শুরু করলো এবং একে একে বর্ডারের সেই দেয়াল যে ছিল সেই দেয়ালের উপর গিয়ে সমস্ত সেনারা লাফ দিল এবং তখন মুখোমুখি দ্বন্দ্বযুদ্ধ হলো। এতক্ষণ যুদ্ধ শুরু হয়েছিল শুধুমাত্র দূর থেকে তীর ছুঁড়ে এবং আগুনের গোলাবর্ষণ ছুঁড়ে, যেটা কিনা কালো যুদ্ধের মাধ্যমে ওরা করছিল। ইউসুফের 1/3 সৈন্য তখন মারা গিয়েছে, আর মাত্র 3 ভাগ সৈন্য বেঁচে আছে। এই সৈন্য দিয়ে সে কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, কারণ এই সৈন্য সংখ্যা খুবই নগণ্য। ওদিকে আলী প্রায় 60,000 সৈন্য নিয়ে এখানে উপস্থিত হয়েছিল, তার মধ্যে হয়তো এখন 20-25 হাজার সৈন্য বেঁচে আছে, আর বাকি সকলে মারা গিয়েছে। কারণ এখানকার সবকিছু রহস্যময়, যদি সমতল হতো তাহলে হয়তো তারা যে কোনোভাবেই হোক বেঁচে ফিরত এখান থেকে, কিন্তু এটা তো সমতল না, এটা এমন একটা অঞ্চল যেটা আসলে কারোর কাছেই কোনো পরিচিত না এবং এরা এই সম্পর্কে কোনো জ্ঞানই রাখতেন না। সঙ্গে সঙ্গেই তারা একে একে সামনে গিয়ে যুদ্ধ শুরু করলো এবং দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলো। এই দেয়াল পার হয়ে আর ছোট্ট একটা নদী পার হয়ে যেতে হবে সে মূল রাজ্যে। সঙ্গে সঙ্গে চারদিকে যুদ্ধ বেঁধে গেল। হানিফার দল ডান দিক থেকে সমস্ত সেনাদেরকে এমনভাবে মারতে শুরু করলো যে তারা একে একে মরতে শুরু করলো। আলী এবং ইউসুফ ঢুকে গেল মূল একদম সেনাদের মাঝখানে। সেখানে যে মূল সেনাপতি ছিল সে একটা হাতির উপর বসে আছে, আর সেই হাতিটা এমন হাতি যার সুর বিশাল আকৃতির এবং সে দানব আকৃতির। তার এক সুর দিয়েই প্রায় একসঙ্গে 20 থেকে 30 জন সৈন্যকে ধরে মেরে ফেলছে। এরকম হাতি ইউসুফ এর আগে কখনো দেখেনি। হাতি বেশ অদ্ভুত এবং বেশ শক্তিশালী, তার দাঁত এত বড় বড়। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই হাতির সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেল, কারণ সেই হাতিটা হুমকি স্বরূপ। আশেপাশে আরো বেশ কিছু দৈত্য জিন আছে যাদেরকে আলী এবং হানিফাই দেখে নিচ্ছে, তাদেরকে মারতে শুরু করলো।
সঙ্গে সঙ্গেই ইউসুফ সেই হাতির কাছে গেল। হাতি ইউসুফকে সঙ্গে সঙ্গেই তার সুরের ভিতরে ধরে ফেলল, ধরে এমন এক আছাড় দিল, ইউসুফ অনেকটা দূরে গিয়ে পড়ল এবং সেখানে গিয়ে ইউসুফ মারামারি করতে শুরু করলো। আবার উঠে এসে সেই হাতির সঙ্গে মারামারি করছে, কিন্তু কোনোভাবে সেই হাতির সঙ্গে পারছে না। হাতিটা সঙ্গে সঙ্গেই তার দুই পায়ের উপর ভর করে দাঁড়ালো এবং বাকি দুই হাত দিয়ে সে ইউসুফের উপর আক্রমণ করছে। এরকম অদ্ভুত জাতের হাতি ইউসুফ এর আগে কখনো দেখেনি। সে হাতির সুরের সঙ্গে মারামারি করছে, কিন্তু কোনোভাবে সেই হাতির সুরের সঙ্গে পারছে না সে। হাতির সুরটা ইউসুফকে আবার পেঁচিয়ে ধরলো, পেঁচিয়ে ধরে অনেকটা দূরে চেলে ফেলে দিল। ইউসুফ কতখানি দূরে আসলো সে জানে না, তবে সে দেখলো সে যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা উপরে আকাশের মধ্যে একদম মেঘের ভিতরে চলে এসেছে। এরকম জায়গা ইউসুফ চলে আসবে সেটা সে ভাবতেই পারেনি। ইউসুফ সঙ্গে সঙ্গে আরো বেশি রেগে গেল। রেগে গিয়ে সে তার সমস্ত শক্তি এবং রাগ এমন ভাবে সে জাহির করলো এবং সে চিৎকার দিয়ে উঠলো যে তার পুরো শরীর একদম বিদ্যুৎ চমকানোর মতো চমকে গেল এবং মেঘের ভেতর থেকে সমস্ত বিদ্যুৎ ইউসুফের শরীরের সঙ্গে মিশে গেল। ইউসুফ সঙ্গে সঙ্গে উপর থেকে নিচের দিকে আসছে। ঠিক তখনই ইউসুফ একটা আশ্চর্য জিনিস দেখতে পেল। সে দেখতে পেল হাতিটা যেখানে আছে তার একটু সামনেই একটা ছোট্ট নদী, তার একদম মাঝখানে, মানে একদম মাঝখানে বেষ্টিত সামনের দিকে বিরাট এক সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের উপরে দাঁড়িয়ে আছে ডাইনি এবং ডাইনির পেছনে আন্ডারগ্রাউন্ড কিং, যারা কিনা এই যুদ্ধ পর্যবেক্ষণ করছে এবং তারা মনে মনে হাসছে। ইউসুফ তার দৈবিক চোখ দিয়ে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত সামনের জিনিস একদম কাছে দেখতে পারে। সে সেটাই দেখতে শুরু করলো। সে তারপর কি করবে ভেবে উঠতে না পেরে সে খুব দ্রুত গতিতে হাতির দিকে আসতে শুরু করলো, কিন্তু হাতির দিকে না এসে সে সামনে সেই নদীর কাছাকাছি চলে গেল এবং অনেকটা সামনে সেই মহলের কাছাকাছি পৌঁছে গেল। হাতি পেছনের দিকে তাকাচ্ছে, কারণ তারা ওইদিকে কেন গেল সেটাই বুঝতে পারছে না। সেনাপতি আরো দুজন তার সাপ সেনাপতি নিয়ে সেদিকে চলে গেল। তার পেছন পেছন এসে দেখল কি যে হানিফা সেখানে দাঁড়িয়ে আছে। হানিফার সঙ্গে সঙ্গে সেই সেনাপতিকে জোরে একটা প্রহার করলো। সে সঙ্গে সঙ্গে পিছনে এসে হানিফাকে মারতে শুরু করলো, কিন্তু ইউসুফ ততক্ষণে রাজ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং সেখানে যাওয়ার পর সে ডাইনিকে বলল, ডাইনি তুই কোনোভাবেই বাঁচবি না, তোদেরকে আমি হত্যা করেই ছাড়বো, তোরা কোনোভাবেই টিকতে পারবি না। সঙ্গে সঙ্গেই আন্ডারগ্রাউন্ড কিং বলে উঠল, তুই তো সেদিনকের বাচ্চা, তুই এখান পর্যন্ত পৌঁছে গিয়েছিস, কিন্তু আর সামনে যেতে পারবি না, কারণ আর সামনে আর কোনোভাবেই তোর আগানোর সুযোগ নেই। আর তুই তো আমাকে কোনোভাবে মারতেই পারবি না, কোনোভাবেই আমাদেরকে মারতে পারবি না, কারণ আমাদের প্রাণ তো আমাদের মধ্যেই নেই। আমি জানি তুই সেটা জানিস, এমনকি এই রাজ্যের অনেকেই সেটা জানে যে আমাদের প্রাণ আমাদের মধ্যে নেই, কিন্তু কোথায় আছে সেটা তোর মতো বাচ্চারা বের করার কোনো সুযোগ নেই। সঙ্গে সঙ্গে সেটা বলে সে হাসতে শুরু করলো। পেছন থেকে সেই হাতি এসে ইউসুফকে আবার চাপড়ে ধরলো। হাতিটা উঠতেও পারে, কি অদ্ভুত হাতি। পেছনে এসে সে আবার ইউসুফকে এমন ভাবে একটা জোরে আছাড় মারতে গেল। ইউসুফ সঙ্গে সঙ্গে ছুটে এসে আগুনের নদীর একদম কাছাকাছি এসে পৌঁছালো এবং সেখানে থেকে একটুর জন্য আগুনও সে নদীর ভিতর পড়লো না। তারপর সে সেখানে পৌঁছানো মাত্রই অদ্ভুত এক জিনিস দেখতে পেল। সে অদ্ভুত জিনিস সে আসলেই বুঝতে পারেনি। সে অদ্ভুত জিনিসটা হচ্ছে গিয়ে সে যে নদীর কাছাকাছি পৌঁছেছে, সেই নদীর নিচে যখন সে চোখ বোলালো, সে তার দৈবিক আলো মানে হচ্ছে পানির নিচে গেলেও তার চোখ একদম স্পষ্ট সমস্ত কিছু দেখতে পায়। সে উপর থেকে সে খেয়াল করলো প্রায় অনেকটা নিচে একটা শহরের মতো জায়গা রয়েছে এবং এই পানির নিচে এরকম শহর থাকবে কিসের জন্য সেটাই সে ভেবে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে সে আবার উপরে উঠে আসলো। এবার সে এত পরিমাণ রেগে গেল, সে সেই হাতিটাকে ধরে সেই পানির ভিতরে মারার সিদ্ধান্ত নিল এবং হাতির সুর ধরে সে ঘোরাতে শুরু করলো। হাতিটা শূন্য হাসছে, ইউসুফও শূন্য হাসছে। সে হাতির সুর ধরে জোরে জোরে ঘোরাচ্ছে এবং এমনভাবে সেই পানির ভিতরে ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই হাতিটা নিচে পড়ে গেল এবং নিচে পড়তেই পানির ভেতরের অনেকটা অংশ ফাঁকা হয়ে গেল এবং ইউসুফ শিওর হয়ে গেল যে এই পানির ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে এবং এখানটায় নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যেটা কিনা তাকে সেই প্রাণ ভোমরা পর্যন্ত পৌঁছে দিবে। সঙ্গে সঙ্গে হাতিটা নিচে পড়তেই সেখান থেকে বিরাট আকৃতির এক দৈত্য কুমির বেরিয়ে আসলো, যার দুটো হাত আছে এবং বিশাল আকৃতির দাঁত আছে। সেই দাঁত দিয়ে সেই হাতিটাকে একদম কামড়ে খুবলে খেয়ে ফেললো। এত বড় একটা হাতিকে এরকম একটা দৈত্য কুমির যে কিনা খেয়ে ফেললো, তার মানে এই কুমিরটা কত বড় হবে সেটাই ইউসুফ ভেবে উঠতে পারছে না। ইউসুফ কি এই পানির ভিতরে যেতে পারবে? নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে, যে রহস্য তাকে যেভাবেই হোক উন্মোচন করতে হবে, কারণ তার প্রাণ ভোমরার সন্ধান ইউসুফ পেয়ে গিয়েছে এবং ইউসুফকে যেভাবে মূল্যেই হোক সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাদাফার সমস্ত অঞ্চলে
সমস্ত জায়গায় তল্লাশি করেও সে গুপ্তচরকে খুঁজে পেল না, কারণ সে গুপ্তচর এখানে নেই। যে এই খবর নিয়ে এসেছে তাকে সঙ্গে সঙ্গে ধরলো। ধর্ম বলল কি যে তুই যে বললি এখানে আছে, তাহলে ওরা কোথায় গেল? ওরা কি মুহূর্তের মধ্যে হা হয়ে গিয়েছে নাকি? সেই সেনাকে এসে মারতে শুরু করলো, তার গলা চেপে ধরে উপরের দিকে উঠিয়ে ফেললো। তারপর একজন সেনা এসে বলল কি যে সম্রাট, আপনি আপনি ভুল বুঝছেন, আসলে আমরা প্রমাণ পেয়েছি বলেই তো এসব করেছি, তাই না? আপনি দেখুন, আমাদের সেক্টর 3-র এজেন্ট নাম্বার 43 সে গায়েব হয়ে গিয়েছে, সেখানে নেই। তার স্যুট সেখানে পড়েছিল, তার মৃতদেহ পাওয়া গিয়েছে, তার অন্য কোনো কিছু এখানে পাওয়া যায়নি, এমনকি তার আইডিও পাওয়া যায়নি। সেখান থেকে সেক্টর নাম্বার 17-তে গিয়ে খেয়াল করা গেল সেখানে আরেকটা জিনের মৃতদেহ পড়ে আছে, তার আইডি এবং সেখানে তার স্যুট নেই, এমনকি সেখানে তার আইডি কার্ড বা কোনো কিছু নেই। শুধুমাত্র এই জিনটাকে আগে মেরেছে সেই জিনের আইডি কার্ড ওখানে ফালানো রয়েছে। এবং ওইখানে তাহলে সেটা কি ইঙ্গিত করে? আর আমি অনেক খোঁজাখুঁজি করে বের করেছি, সে একজন এজেন্ট এবং তার পরিচয় হচ্ছে সে আর কেউ না, সে হচ্ছে মাহাদি, হানিফার ছেলে। একথা শোনার পর সঙ্গে সঙ্গেই মাদাফা রেগে গিয়ে বলল কি যে হানিফার ছেলে, এরা ছাড়া আর কেউ এটা করতে পারে না। আমি যথাই ভেবেছিলাম, এবং আমাদের সমস্ত গোপন তথ্য নিশ্চয়ই এখান থেকে পাচার করেছে। যেভাবেই হোক ওইটাকে এর ভেতর থেকে খুঁজে বের করার চেষ্টা করো, এবং যেভাবে সম্ভব সেটা করার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে দুজন সেনা এসে বলল কি যে সম্রাট, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। সম্রাট সঙ্গে সঙ্গেই চোখ ছোট ছোট করে বলল কি যে কি কথা, দ্রুত বল। তখন সেই সেনা বলল কি যে আসলে আমাদেরকে মেফো বলেছিল যে কিছু টিম আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে পাঠাতে, কারণ ওইখানে ইউসুফ নাকি যুদ্ধের জন্য সমস্ত জায়গা ঘিরে ধরেছে, হানিফাও নাকি সেখানে এসেছে, এই কারণে সেখানে কিছু সেনা পাঠানো হয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে যে সেই সেনাদলের সঙ্গে হয়তো ওই গুপ্তচর চলে গিয়েছে, আমার ধারণা আর কি। কারণ আপনি যে আইডির কথা বলছেন, সেই আইডি সম্বলিত যেসব জিনেরা আছে তারা তো চলে গিয়েছে ওইখানে। এই কথা বলতেই সঙ্গে সঙ্গেই মাদাফা জোরে একটা চিৎকার দিয়ে উঠল, এই কথা এখন বলছিস? সে একটা বিশাল একটা গালি দিল, গালি দিয়ে বলল কি যে তোদের খবর আছে, তোরা কার অনুমতি নিয়ে সেখানে সেনা পাঠিয়েছিস? সঙ্গে সঙ্গেই সে বলল কি যে মেফো আমাদেরকে যেতে বলেছে, এবং আমাদের তা সেই সিলেক্ট করে দিয়েছে যেন সেখানে সেনা পাঠায়। একথা বলতেই মাদাফার সঙ্গে সঙ্গে মেফোকে ডাকলো। মেফো দূর থেকে উড়ে আসলো, উড়ে এসে বলল কি যে কি ব্যাপার, কি হয়েছে, আপনি তো রেগে আছেন কিসের জন্য? সঙ্গে সঙ্গে এসে মেফোকে সমস্ত কথা বলল কি যে কি বলছেন, আমি তো এসব বিষয়ে কিছু জানতাম না, আর এখানে একজন গুপ্তচর লুকিয়ে আছে, তা আবার মাহাদিকে তো আমি চিনি, ও খুবই ধুরন্ধর এবং খুবই খারাপ একজন জিন। ওর মতো শয়তান জিন এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ও গুপ্তচর বৃত্তি, ও একজন সেনা হিসেবে খুবই ভালো, এবং সবকিছুতেই ও এক্সপার্ট। সেই জন্য ও যে কোনো মুহূর্তে যে কোনো কিছু গোপন তথ্য বের করে ফেলতে পারে। তার মানে মাহাদি এখানে এসেছিল, এবং মাহাদি আমাদের এখানকার সমস্ত গোপন তথ্য নিয়ে গিয়েছে। আপনি তাহলে এত বছর কি করেছেন? আপনার সেনারা কি করেছে? সামান্য একজন মাহাদিকে তারা ধরতে পারেনি? ছি, এটা কি ঠিক হয়েছে? সঙ্গে সঙ্গেই মাদাফা চিৎকার দিয়ে উঠে বলল কি যে এত কথা না বলে দ্রুত তাকে ধরে আনার চেষ্টা করো, আর যারা এখান থেকে গিয়েছে তাদেরকে দ্রুত ফেরত আনার চেষ্টা করো, ওদের কাছে দ্রুত খবর পাঠাও। তখন আরেকজন সেনাপতি বলল কি যে সম্রাট, ওনারা তো নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে। সঙ্গে সঙ্গে একদল সেনাকে পাঠানো হলো, বলল কি যে সেখান থেকে দ্রুত ধরে নিয়ে আসো, ওই হারামিটাকে ওইখান থেকে যেভাবে হোক টেনে হেঁচড়ে নিয়ে আসো, আমি নিজের হাতে ওকে শাস্তি দিয়ে দিয়ে মারব। সঙ্গে সঙ্গেই এটাকে বলে সে এবং মেফো সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলো, এবং সে আবার আন্ডারগ্রাউন্ড অঞ্চলে চলে যেতে শুরু করলো। সে ভীষণ রেগে আছে। সেনারা তখন বলল, আমাদের দিকে মুখ চেয়ে কিসের জন্য তাকিয়ে আছো? দ্রুত চলো, দ্রুত আমাদেরকে যেতে হবে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে, এবং সেখান থেকে আমাদেরকে সেনাপতিকে খবর দিতে হবে। সেখানে খবর দিলে তারা নিশ্চয়ই ওই শয়তানটাকে ধরবে, এবং ওকে ধরে যেভাবে হোক নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পুরস্কার আছে। তাই বলে কয়েক দল সেনা সেদিকে যেতে শুরু করলো। মাহাদি তার সমস্ত সেনাদেরকে নিয়ে সামনে এগিয়ে চলেছে। খানিকটা দূরেই হয়তো আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল, সামনে আলো দেখা যাচ্ছে, তার মানে তারা ওই সুড়ঙ্গ পথ ধরে সামনের দিকে চলে এসেছে, এবং এটাই হচ্ছে মূল আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে আসার রাস্তা, এবং আন্ডারগ্রাউন্ড থেকে উপরে আসার রাস্তা। সামনের দল বাইরে বেরিয়ে পড়েছে অলরেডি, এবং তারা সামনে এগিয়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরো একদল জিন, মানে হচ্ছে মাহাদির জিন, সকলে উপরে উঠে আসলো। উপরে উঠে এসে খেয়াল করলো দূরে আন্ডারগ্রাউন্ড কিং রাজ্য দেখা যাচ্ছে, এবং সেখান থেকেই হয়তো যুদ্ধের সমস্ত শব্দ আসছে। তারা দেখলো সেখানে যুদ্ধ খুব অদ্ভুতভাবে লেগে আছে,
এবং প্রায় আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলকে ধ্বংস করেই ফেলেছে। এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবং তাদের পজিশন নেওয়ার জন্য। হানিফা সমস্ত জিনদেরকে মেরে এক কোণা দখল করে ফেলেছে। আলী নিজেও এই পাশ দখল করে ফেলেছে এবং সমস্ত জিনেরা তখন প্রায় সারেন্ডার করেই ফেলেছে, কারণ তারা একে একে পেছন দিকে ছুটে বাইরের দিকে আসছে। ডাইনি এবং ওদিকে আন্ডারগ্রাউন্ড কিং সেখানে দাঁড়িয়ে আছে এবং ইউসুফ তখন কি করবে ভেবে উঠতে পারছে না, কারণ ইউসুফ তো কোনোভাবে এই পানির ভিতরে যেতে পারছে না। এই পানির ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। মাহাদি সঙ্গে সঙ্গে দূর থেকে তার বাবা আলী এবং ওদিকে দূর থেকে ইউসুফকে দেখতে পেল, কারণ ইউসুফকে দূর থেকে চেনা অনেক সহজ, কারণ তার বুকে এবা জলজল করে এবং সমস্ত জায়গায় সে সমস্ত সেনাদেরকে মারতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড কিং ওইখান থেকে পালাবে, সেই সুড়ঙ্গের এই পাশে এসে দেখলো কি যে অনেক সেনা তাদের পেছনে এসেছে এবং সব আন্ডারগ্রাউন্ড থেকে এসেছে। সঙ্গে সঙ্গেই সে বলে উঠলো, দ্রুত দ্রুত আসো, তোমাদের আসতে তো দেরি হলো কিসের জন্য? আমি কবে বলে পাঠিয়েছি। সঙ্গে সঙ্গেই সেখানকার সেনাপতি বলল কি যে মহারাজ, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার রাজ্যের একই অবস্থা, ওরা তো প্রায় দখল করেই ফেলেছে। সঙ্গে সঙ্গেই আন্ডারগ্রাউন্ড কিং বলল, যেভাবেই হোক তুমি ওদেরকে এখান থেকে মেরে ভাগাও, ওদের আর বেশি সেনা বেঁচে নেই। দেখো না ওদের সেনার সংখ্যা কত, ওরা জানিয়ে এসেছিল তার 1/3 মরে গিয়েছে, মানে আর 1 ভাগ বেঁচে আছে। এই সেনা দিয়ে ওরা কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। সঙ্গে সঙ্গেই সে সামনের দিকে এগিয়ে গেল। হানিফা এবং আরেক দল সকলে সমস্ত জিনেদেরকে তাড়া করছে এবং তারা আগুনের নদী পার হয়ে এই পাশে চলে আসলো এবং সঙ্গে সঙ্গে এই পাশে আন্ডারগ্রাউন্ড অঞ্চল থেকে যেসব জিন এবং মাহাদি যেসব জিনকে নিয়ে এসেছে সেসব জিন সামনে এগিয়ে গেল এবং সামনে এগিয়ে গিয়ে তারা একটা সুরক্ষা বেষ্টনী দিল। ইউসুফ সঙ্গে সঙ্গে দেখে অবাক হয়ে গেল, এই সমস্ত সেনা থেকে আসলো। তার মানে এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ রয়েছে। সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল এবং এর ভিতরে গিয়ে যেভাবে হোক ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং এর প্রাণভোমরা বের করে আনতেই হবে এবং তাদেরকে মারতে হবে। না মারলে কোনোভাবেই তাদের সঙ্গে পারা যাবে না। ইউসুফ সঙ্গে সঙ্গে আরেকটু নিচে গেল, নিচে গিয়ে এসে সেখানে দাঁড়িয়ে আছে এবং সমস্ত সেনারা একে একে আক্রমণ করছে। ওদিকে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল থেকে আসা সমস্ত সেনারা আক্রমণ করতে শুরু করলো হানিফা, আলী এবং ইউসুফের উপর। তারা সকলে আক্রমণ করতে শুরু করলো এবং ডান বাম উত্তর দক্ষিণ সমস্ত পাশ দিয়ে আক্রমণ করতে শুরু করলো। এদিক দিয়ে ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং তারা সুযোগ বুঝে এখান থেকে পালাচ্ছে, কারণ এটা ছিল তাদের ব্যাকআপ সৈন্য। তাদের যেসব মূল সৈন্য ছিল সকলেই একদম মারা গিয়েছে। এত সহজে এই সমস্ত সৈন্য মারা যাবে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি কোনোভাবেই ভাবতে পারেনি। এত সুরক্ষা বেষ্টনী দেওয়ার পরেও ইউসুফ এর ভিতরে ঢুকে এসেছে। তখন ডাইনি বলতে শুরু করলো, শালা এ কি মানুষ নাকি আর কিছু? এরকম মানুষ এবং জিন তো কখনো দেখিনি, এ তো একদম ধ্বংস করে ছাড়লো। তুমি না বললে যে এর ভিতরে ওর এবার শক্তি কাজ করবে না, কিন্তু ওর এত ক্ষমতা সে তো আগে জানতাম না। আমাদের পুরো 5 লেয়ার বিশিষ্ট এরকম স্টেপ ওরা ভেঙে ফেললো। এত সিকিউরিটি দেওয়ার পর ওরা মূল রাজ্যের ভিতর পর্যন্ত চলে আসলো। আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারছি না, আমাকে দ্রুত এখান থেকে পালাতে হবে। আন্ডারগ্রাউন্ড কিং বলল কি যে তুমি কি এমন কালো জাদু করলে, কিছুই করতে পারছো না। ডাইনি তখন বলল, দাঁড়াও, শেষবারের মতো একটা জাদু করতে দাও, এতে যদি কাজ না হয় তাহলে আমরা পালাবো এবং এখানে ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আর তুমি যেটা ভাবছো ইউসুফ কোনোভাবেই আমাদের প্রাণ ভাবনা বের করতে পারবে না। আর কিভাবে বের করবে? ও কোনোদিনই ওইখান পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ এইখানে এমন এমন জিনিস আমরা পুষে রেখেছি যে জিনিস ওর কোনোভাবেই ওর সামনে পর্যন্ত যেতে দিবে না। তাই বলে ডাইনি উপরের দিকে তাকালো, তার চোখ একদম সাদা হয়ে আসলো এবং আকাশের উপর থেকে এক ধরনের আলোক রশ্মি তার দিকে নেমে আসলো এবং কালো একটা বল বানিয়ে সে সঙ্গে সঙ্গেই ইউসুফের উপর মারলো। ইউসুফের গায়ে সেটা লেগে সঙ্গে সঙ্গে সে পেছনে গিয়ে একটা দেয়াল ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়ে গেল। ইউসুফ তখন দূর থেকে দেখলো তাকে ডাইনি কোনো এক বলয় বানিয়ে তার দিকে মারছে। তার মানে ইউসুফকে সে দমাতে চাচ্ছে, কারণ ইউসুফ একাই প্রায় শত শত জিন মারছে। এদিকে হানিফা এবং আলীর সমস্ত জিনেরা দুর্বল হয়ে পড়েছে, তারা আর যুদ্ধ করতে পারছে না। আর ওদিকে আন্ডারগ্রাউন্ড অঞ্চল থেকে আসা সমস্ত জিনেরা একে একে তাদেরকে প্রতিহত করছে। এদিকে ইউসুফের সমস্ত সেনারা পিছু হচ্ছে, কারণ ওইদিকে সমস্ত সেনারা মাত্র যুদ্ধক্ষেত্রে এসেছে এবং তারা শক্তিশালী এবং তারা কি করবে কোনো কিছু ভেবে উঠতে না পেরে পেছন দিকে দৌড় মারছে। ওদিকে আন্ডারগ্রাউন্ড কিং থেকে আসা সমস্ত অঞ্চলের জিনারা ইউসুফ এবং হানিফার সমস্ত জিনাদেরকে মেরে পেছন দিকে সরাচ্ছে। এদের সেনার সংখ্যা আর বেঁচে নেই, অসংখ্য সেনা নিয়ে এসেছিল, প্রায় সমস্ত সেনারা হয়তো এখান থেকে বেঁচে গিয়েছে। আর এখানে ওরা আর সামনের দিকে এগোতে পারবে না, কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। এদিকে ইউসুফ কোনোভাবে হাল মানতে রাজি না,
ওদিকে ওই ডাইনি তার উপর কালো জাদুর এক ধরনের বল মারছে, যে বলগুলো অনেক শক্তিশালী এবং যে বলয়গুলো ইউসুফকে কয়েকবার আছড়ে নিচে ফেলে দিয়েছে। এদিকে সমস্ত যুদ্ধক্ষেত্র যেখানটা ছিল একটু আগে জেতার একটা রেস, সেই জায়গাটা এখন যেন কেমন হয়ে গিয়েছে এবং চারিদিকে সমস্ত জায়গা যেন আবার তাদের বিপরীতমুখী হতে চলেছে। তারা যেন একে একে হেরে যাচ্ছে। এদিকে হানিফার গায়ের উপর একটা বলয় মারতে এসে দূরে গিয়ে পড়ল। তার নাক ফেটে রক্ত বের হতে শুরু করলো। হানিফা তো একটা জিন মাত্র, সে একজন দক্ষ সেনা হওয়া সত্ত্বেও এরকমভাবে পড়ে গেল। আলী নিজেও ওই পাশে সেনাপতির সঙ্গে লড়াই করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে নিচে পড়ে গেল। সমস্ত সেনারা পেছু সরে যাচ্ছে। ইউসুফ কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সে উপরে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আবার আগুনের গোলাবর্ষণ মেরে নিচে ফেলে দেওয়া হলো। ইউসুফ কোনো কিছু ভেবে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য হলো। আশ্চর্যটা এমন ছিল, একটা সেনা যে কিনা আন্ডারগ্রাউন্ডের মুকুট পড়েছিল এবং সেই সেনাটা সঙ্গে সঙ্গে এসে ইউসুফকে তুলে ফেললো। তুলে তার তরবারি দিয়ে সেই বলয়টা আটকে ফেললো। ইউসুফকে বলল কি যে, ইউসুফ ভাই আপনি কি ঠিক আছেন? সঙ্গে সঙ্গে ইউসুফ উপরে উঠে গেল তো এবং সেই সেনাটা উড়ন্ত অবস্থায় গিয়ে তার সমস্ত সেনাদেরকে একে একে মারতে শুরু করলো এবং তার যেসব সেনা আছে তাদেরকে কমান্ড দিল। বলল কি যে, আমার সকল সেনারা তোমরা আমার সেনা এবং আমার কমান্ড ফলো করার জন্য তোমার প্রতিকারবদ্ধ, ঠিক না? সকলে বলে উঠল, হ্যাঁ সম্রাট, আমরা আমরা আপনার আপনার কথা শোনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আপনি বলুন। সঙ্গে সঙ্গে এসে বলে উঠল, আমার সঙ্গে যেসব সেনারা এসেছে, মানে আমার টিম লিডারের যে বস, সেসব বসের সমস্ত সৈন্যকে তোমরা মারো এবং তোমরা এখন থেকে ইউসুফের হয়ে লড়াই করবে। কি পারবে না? ওরা সকলে বলল কি যে, অবশ্যই পারবো। এবং সঙ্গে সঙ্গেই তারা যুদ্ধ করতে শুরু করলো। অপোনেন্ট হয়ে ইউসুফের দলে মিশে গেল তারা এবং মিশে সঙ্গে সঙ্গেই অপোনেন্ট যারা আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে তাদের নিজেদের দলের সাথে যারা এসেছিল সেসব দলের সমস্ত সেনাদেরকে একে একে মারতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ওরা অবাক হয়ে গেল, কি ব্যাপার? ইউসুফ তখন বুঝতে পারলো, আরে ইউসুফ ভাই বলে তো আমাকে শুধুমাত্র একজনই ডাকে, সেটা মাহাদি। মাহাদি কোত্থেকে আসলো? সঙ্গে সঙ্গেই ইউসুফ উড়ে সেই মূল যে মুকুট পরা সেনা ছিল তার কাছে গেল। বলল কি যে, মাহাদি তুই? মাহাদি বলল কি যে, হ্যাঁ আমি, এবং আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আব্বাজান সেটা জানেন, আপনিও হয়তো সেটা জানেন। আমি বার্তা পাঠিয়েছি এবং আমি সমস্ত তথ্য এবং খবর নিয়ে এসেছি। আমাদেরকে হারানো এত সহজ না, দ্রুত দ্রুত এদেরকে আটক করতে হবে। আর ওই যে আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি, ওরা এখন এখান থেকে পালাবে এবং ওদেরকে পালানো এখান থেকে প্রতিরোধ করতে হবে। দ্রুত আপনি ওদেরকে গিয়ে আটকান, আর বাকিটা আমি দেখছি। ইউসুফ তখন বলল, বাকিটা তুই দেখছিস মানে? তখন সে বলল, আমি ওদের প্রাণভ্রমরা কোথায় আছে সেটার খবর নিয়ে এসেছি এবং নিচে পর্যন্ত কিভাবে যেতে হবে সেটাও আমি জানি। আপনি ওদেরকে গিয়ে আটকান, তারপর আমি দেখছি কি করা যায়। তখন সঙ্গে সঙ্গে ইউসুফ বলল কি যে, সাব্বাস, তুই একদম কাজের মতো কাজ করেছিস এবং দেশপ্রেমিকের মতো কাজ করেছিস, কিন্তু সেটা কোথায়? আমার ধারণা এটা এই পানির নিচে আছে। সঙ্গে সঙ্গেই ইউসুফ এই কথা বলতেই মাহাদি বলল, পানির নিচে তো আসে অবশ্যই, তবে এই পানির ওপর দিয়ে যাওয়া যাবে না। সেটার কাছে যেতে হলে মহলের একদম নিচ দিয়ে একটা দরজা আছে, সে দরজা দিয়ে যেতে হবে এবং সেটা একদম আন্ডারগ্রাউন্ড কিং এর যে মূল কক্ষ আছে ওরা যেখানে থাকে সেটার নিচে একদম সুড়ঙ্গ দিয়ে উপর নিচের দিকে চলে গিয়েছে। এই পানির উপর দিয়ে কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব না। এই পানিটা নিচে গিয়ে একটা জায়গায় শেষ হয়ে গিয়েছে এবং সেখানে কালো জাদুর একটা বেষ্টনী দেওয়া আছে। সেই বেষ্টনীর উপরে বড় বড় বিশাল দৈত্য আকৃতির কুমির আছে এবং এই পানির উপর হাত লাগানো মাত্রই সেই কুমির তোমাকে খেয়ে ফেলবে, এরকম সুরক্ষা দিয়ে রেখেছে। কিন্তু ওরা তো এখন এখান থেকে পালাবে, তাই না? আর ওরা যাওয়ার আগে গেট বন্ধ করে রেখে যাবে, সেই গেট আমি বন্ধ করতে দিব না। ডাইনি নিশ্চয় নিচে গিয়েছে, চলো ওদেরকে একত্রে মারি। তাই বলে হানিফা এবং ইউসুফ চলে গেল মূল প্রাসাদের দিকে। সেখানে সঙ্গে সঙ্গেই ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং তাদের কক্ষে নিচের দিকে যেতে শুরু করলো। তারা সেই মূল প্রাসাদের ভেতরে ঢুকে গেল, ঢুকে সেই সামনে গেল যেখানে মূলত ওরা গিয়েছে। হানিফা এবং আলী আর নতুন সৈন্য নিয়ে তারা যুদ্ধে আবার আগের মতো শক্তি পেয়ে নতুন করে যুদ্ধ করতে শুরু করলো। কারণ নতুন কিছু সেনা পাওয়া মানেই তাদের শক্তি পুনরুজ্জীবিত হওয়া এবং যেসব সেনারা পেছন দিকে সরে গিয়েছিল তারা আবার পুনরায় ফিরে আসলো এবং ইউসুফ এবং মাহাদি নিজের দিকে যেতে শুরু করলো। মাহাদি তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের কক্ষ পর্যন্ত চলে গিয়েছে। কক্ষের ভেতরে গিয়ে দেখলো তারা ততক্ষণ নিচে পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং নিশ্চিত তারা তাদের প্রাণ ভোমরা নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবে। এতক্ষণ জিনিসটা আনেনি কারণ তারা হয়তো ভেবেছিল যে কোনোভাবেই হোক ওরা এখান থেকে বেরিয়ে যাবে এবং যেভাবেই হোক ওরা এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু এরকমটা হবে কখনো ওরা ভাবতে পারেনি। ওদের প্রাণ ভোমরা নিচে একটা বড় জারের ভিতরে সুরক্ষিত অবস্থায় রয়েছে
এবং সেই জারটা কোনোভাবে ভেঙে ফেলা হলেই তারা সেখান থেকে মারা যাবে। সঙ্গে সঙ্গেই ইউসুফ এবং মাহাদি তার কক্ষের নিচে চলে গেল। তারা দেখতে পেল যে সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে প্রবেশ করতে হবে সেই সুড়ঙ্গের পথ ওরা বন্ধ করে রেখেছে। নিশ্চয়ই ওরা এদিক দিয়ে যাবে না, ওদের কোনো এক্সিট প্ল্যান আছে, সেই প্ল্যান দিয়ে ওদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সুড়ঙ্গের পথটা পুরোপুরিভাবে বন্ধ হয়নি, অল্প একটু বাকি আছে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই পথের যে পাথরটা ছিল সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেললো, কারণ বাইরে থেকে এই পাথর খোলা কখনোই সম্ভব না যদি এটাকে আটকানো না হয়। ইউসুফ খুব শক্তি দিয়ে সেটাকে চেপে ধরল এবং চেপে ধরতেই হালকা একটু ফাঁক হয়ে গেল। মাহাদি সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে সেই ফাঁক দিয়ে ঢুকে গেল এবং ইউসুফও সেই ফাঁক দিয়ে ঢুকে গেল। এই পথ দিয়ে আর বেরোনোর কোনো সুযোগ নেই। এটা আটকে গিয়েছে তো একবার আটকে গিয়েছে, এটা এমনভাবেই তৈরি করা, এটা খুলতে হলে আরো কিছু ফাংশন আছে। সে আরো দ্রুত গতিতে সামনের দিকে চলে গেল। নিচে থেকে একটা সিঁড়ি অনেক নিচে চলে গিয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওরা ধোয়া হয়ে নিচের দিকে যাচ্ছে। ইউসুফ একজন মানুষ, সে জিনেদের মতো ধোয়া হতে পারে না এবং জিনেদের মতো রূপ পরিবর্তন করতে পারে না, তবে জিনেদের ক্ষমতা তার মধ্যে খুব ভালোভাবে রয়েছে। ইউসুফ সিঁড়ির ওপর দিয়ে উড়ে নিচের দিকে যাচ্ছে, আর মাহাদি কালো ধোয়া হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকটা দূরে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনি ওরা নিচের দিকে যাচ্ছে। ইউসুফ এবং মাহাদি নিচের দিকে যেতে শুরু করলো। অনেকটা পথ পেরোনোর পর নিচে এসে ওরা হতভম্ব হয়ে গেল, কারণ নিচে আসার পর প্রায় একসঙ্গে 12টা দরজা দেখতে পেল তারা। কোন দরজা দিয়ে ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং ঢুকেছে সেটাই বুঝতে পারছে না। মাহাদি তখন বলল, এ শালা কেলো করেছে, এ কোন দিক দিয়ে ঢুকবো কিছুই তো বুঝতে পারছি না, এ এতগুলো দরজা থাকবে সত্যি? ইউসুফ, আমি বুঝতে পারিনি, তুই জানতি? ইউসুফ বলল কি যে, আরে আমি কিভাবে জানবো, আমি তো শুধুমাত্র জানতাম যে নিচে কোনো কিছু একটা আছে, কিন্তু পানির ভিতর দিয়ে যেতে হবে সেটাই জানতাম, কিন্তু এই পাশ দিয়ে আসতে হবে সেটা তো কোনোভাবেই বুঝতে পারিনি। আচ্ছা তুই খুঁজে বের কর ওরা কোন দিকে গেল। ওরা যদি ওদের প্রাণভ্রমণটা নিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওদেরকে আর ধরা যাবে না, ওদেরকে যেভাবেই হোক মারতে হবে, না হলে পরবর্তীতে আমাদের বিপদ আছে। ইউসুফ তখন বলল যে আচ্ছা দাঁড়া, একটু ভাবতে দে আমাকে। সঙ্গে সঙ্গে ইউসুফ তার চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করে সে উপরের সমস্ত জায়গার সমস্ত কিছু খোঁজ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো যে একটা দরজা, যে দরজার মাকড়সার জাল ছেঁড়া রয়েছে এবং বাকি সমস্ত দরজাগুলোর মাকড়সার জাল তখন একদম অক্ষত অবস্থায় রয়েছে, তার মানে এদিক দিয়ে ওরা ঢুকেছে। ইউসুফ সঙ্গে সঙ্গে বলল, মাহাদি এদিক দিয়ে। মাহাদি বলল কি যে, এদিক দিয়ে তুই কিভাবে শিওর হলি? ইউসুফ তখন বলল, দেখতে পাচ্ছিস না জাল ছেঁড়া, তার মানে দিক দিয়ে ঢুকেছে। সঙ্গে সঙ্গেই ওরা ওই গর্তের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর একটু সামনে যেতেই বিরাট এক গুহার মতো জায়গা দেখতে পেল। সেই গুহার অপোজিট সাইডে একটা পাথরের উপর দুটো জার রাখা, কাচের বয়াম। সেই বয়ামের ভিতরে কিছু একটা জল জল করছে। সেই জিনিসটা এত আলোকিত যে তার দিকে তাকানো যাচ্ছে না ঠিকঠাক মতো। নিচে একটা ব্রিজের উপর আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনিকে যেতে দেখা গেল। সঙ্গে সঙ্গেই ইউসুফ এবং হানিফা বলল কি যে, তোরা বেশি দূর যেতে পারবি না, তোদেরকে ধরে ফেলেছি। তারা প্রায় সেই ভোমরার কাছাকাছি পৌঁছে গেল। ইউসুফ এবং মাহাদি উড়ে সেখান পর্যন্ত তার আগেই পৌঁছে গেল। ডাইনি তখন বলল কি যে, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমরা এখন এখান থেকে পালাবো। তাই বলে ডাইনি একটা আগুনের গোলা ইউসুফের এবং মাহাদির উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ইউসুফ এবং মাহাদি ছিটকে গিয়ে আগুনের নদীর কাছাকাছি গিয়ে পড়ল এবং পাথরের একটা অংশ ধরে তারা ঝুলে আছে। আন্ডারগ্রাউন্ড কিং উড়ে এসে তাদের পায়ের উপর পাড়া মারল। ইউসুফ এবং হানিফা নিচের দিকে পড়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এখানে ইউসুফের এবার শক্তি কোনোভাবেই কাজ করছে না। সে খুব চেষ্টা করছে উপরে উঠে আসার, কিন্তু না, তারা আগুনের ভেতরে যেন পড়েই যাচ্ছে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 2 এখানেই শেষ হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত এপিসোড নাম্বার 1 দেখেননি তারা অবশ্যই এই চ্যানেলের ভিতরে ঢুকে এপিসোড নাম্বার 1 দেখে আসুন। আর যারা এখন পর্যন্ত জিনের দুনিয়া দেখেননি সিজন 1 থেকে শুরু করে এখন পর্যন্ত অবশ্যই দেখে আসুন। খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করছি, কিন্তু আপনারা আমাদেরকে ঠিক সেই পরিমাণ সাপোর্ট দিচ্ছেন না। কারণ আপনাদেরকে বলেছিলাম যে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অন্তত পক্ষে আমাদের এই ভিডিওতে 10টা 20টা একজন করে যদি কমেন্ট করেন তাহলে 500 কমেন্ট হতে কোনো সময় লাগে না, কিন্তু আপনারা সেটা করেন না। তো সেটা আপনাদের জন্য সেই ভিডিও দিয়ে লাভ কি? আমি 300 কমেন্টের টার্গেট রেখেছিলাম, সেটা আপনারা পূরণ করতে পারেননি। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের অন্যান্য এপিসোডগুলো সাধারণত 5 থেকে 10,000 15,000 ভিউ হয়, কিন্তু এত জনপ্রিয় একটি সিরিজ যেটার ভিউ মাত্র হচ্ছে গিয়ে দেখা যায় কিছু 2,000ও ছাড়ায় না। আসলে এটা খুবই দুঃখজনক আপনাদের জন্য। তো আমি ভেবেছি যে আমি পরবর্তী এপিসোড আপনাদের জন্য আনবো না। তো পরবর্তী এপিসোড দেখতে হলে কি করতে হবে আপনারা সকলেই জানেন।
আর সেহেতু আপনারা সেটা করুন। আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে আসলে এত কম রেসপন্স নিয়ে সেটা নিয়ে আগানো যায় না, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন এবং বোঝেন। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন জিনের দুনিয়া সিজন 5। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, হয়তো জিনের দুনিয়া সিজন এপিসোড 3 নিয়ে, আর না হলে অন্য কোনো গল্প নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।